সবাইকে স্বাগত দীপ্ত সন্ধ্যার সংবাদে। সাথে রয়েছে দোলা ডলারের শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। বিশ্ব পরিবেশ দিবসের শব্দ দূষণের প্রতিকার চান নগরবাসী। বিমানবন্দর এলাকা নীরব ঘোষণা ডিএনসিসির। বাণিজ্য, বিনিয়োগ ও নিরাপত্তা সহযোগিতায় একমত বাংলাদেশ ও তুরস্ক, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক। নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল শনিবার সন্ধ্যায়। 10 বছর পর বাংলাদেশের মুখোমুখি হচ্ছে ভারত। শব্দ দূষণ ঢাকাবাসীর জন্য দিন দিন এক ভয়াবহ ঘাতক হয়ে উঠেছে, যা থেকে হাইপারটেনশন, হৃদরোগ, মাথা ব্যথা, স্মরণ শক্তি হ্রাস, স্নায়ুর সমস্যা ও মানসিক চাপ তৈরি হতে পারে। বিশ্ব পরিবেশ দিবসে এই সমস্যার নানা দিক তুলে ধরে প্রতিকার চাইলেন সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সিটি কর্পোরেশন থেকে আশ্বাস দেওয়া হয় ঢাকায় শব্দ দূষণ রোধে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের। দিনে রাতে নির্মাণ কাজ, মাইক ও লাউড স্পিকারের ব্যবহার, গাড়ির হর্ন সহ আরও বেশ কয়েকটি উৎস রয়েছে শব্দ দূষণের। আবার শব্দ দূষণে দায়ী প্রমাণিত হলে রয়েছে শাস্তির বিধানও। হর্ন বাজাচ্ছে, এটাতে এমনিও আমাদের পরিবেশের জন্য সমস্যা, আর এমনিও আমাদের সাউন্ডের জন্য আমাদের ভোকাল করে সেই লেভেলের প্রবলেম হয়। হর্নটা বাজালে সাধারণ মানুষের সমস্যা, এমনকি বাচ্চাদের যারা আছে তাদেরও সমস্যা হয়। অবশ্যই ক্ষতি আছে, কারো সমস্যা না, বধির হয়ে যাবে। কিন্তু ঢাকা সহ দেশের মহানগরগুলোয় এই শব্দ দূষণের মাত্রা দিন দিন যেন বাড়ছেই। এমনই প্রেক্ষাপটে বিশ্ব পরিবেশ দিবসে এর বিরুদ্ধে সচেতনতা গড়তে শুক্রবার ঢাকায় আয়োজন করা হয় নানা কর্মসূচির। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, পরিবেশ অধিদপ্তর ও গুলশান সোসাইটি সহ বেশ কয়েকটি সংগঠনের পক্ষ থেকে প্রচারণা চালানো হয় শব্দ দূষণের বিরুদ্ধে। এটা আমাদের যে জীবন সেটাকে বাধাগ্রস্ত করছে, এবং আপনারা সবাই জানেন স্বাস্থ্য দূষণ স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। তো একটা মেন্টালি এবং ফিজিক্যালি ভালো থাকতে গেলে আমাদের শব্দ দূষণের মাত্রা নিয়ন্ত্রণে থাকতে হবে। এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকাকে নীরব জোন হিসেবে ঘোষণা করেন ডিএনসিসির প্রশাসক। আমরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে আমরা নীরব বলে ঘোষণা করেছি। আজ থেকে সেখানে ডিআইজি ট্রাফিকের যিনি প্রধান আছেন উনি অ্যাকশনে চলে যাবেন। আমরা সেটাকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করব। পরে গুলশান সোসাইটির পক্ষ থেকে গুলশান লেকের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করা হয়। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। গত কয়েকদিন ধরে তাপপ্রবাহ চলছে দেশ জুড়ে, আর এই অতিরিক্ত গরমের ফলে হিট স্ট্রোক সহ পানিবাহিত নানা রোগ দেখা দিচ্ছে। হিট স্ট্রোক কি অন্যান্য স্ট্রোকের মতো? এমন সময় কি ধরনের সতর্কতা অবলম্বন করা প্রয়োজন, চলুন দেখে আসি। প্রখর রোদ আর তীব্র গরমে নাভিশ্বাস অবস্থা দেশ জুড়ে, জনজীবনে নেমে এসেছে অস্বস্তি। আবহাওয়া অধিদপ্তর বলছে এমন অবস্থা চলবে আরও কয়েকদিন। এই পরিস্থিতিতে মানুষ আক্রান্ত হচ্ছে হিট স্ট্রোকে। কি এই হিট স্ট্রোক, কেন হয়, কাদের হয়, আর এর প্রতিকারই বা কী? চলুন জেনে নেই চিকিৎসক কি বলছেন। মানুষের বডির যে কোর টেম্পারেচার, অর্থাৎ ইন্টারনাল যে টেম্পারেচার, নর্মালি অ্যাভারেজ 37 ডিগ্রি সেলসিয়াস অথবা 98.6 ডিগ্রি ফারেনহাইট থাকে। বাইরের টেম্পারেচার যখন অতিরিক্ত হয়ে যায় তখন এই রেগুলেশন সিস্টেমটা ফেল করে। তখন বডি টেম্পারেচার, ইন্টারনাল যে কোর টেম্পারেচার, সেটা 40 ডিগ্রি সেলসিয়াস অথবা 104 ডিগ্রি ফারেনহাইটের বেশি হয়ে গেলে তখন এটাকে আমরা হিট স্ট্রোক বলি। তিনি জানান, সাধারণত যারা সরাসরি রোদের সংস্পর্শে আসেন তাদের হিট স্ট্রোক হওয়ার আশঙ্কা বেশি। এমন হলে শরীর অবশ, লাল লাল অ্যালার্জি, মাথা ব্যথা, বমিসহ নানান উপসর্গ দেখা দিতে পারে। এমনকি হতে পারে মৃত্যুও। তবে হিট স্ট্রোক আর স্ট্রোক দুটো আলাদা বিষয়। এই শব্দটা এক শব্দ, আর স্ট্রোক যেটা সেটা হচ্ছে ব্রেইনের স্ট্রোক। সেটা ব্রেইন স্ট্রোক দুটো আলাদা শব্দ। হিট স্ট্রোকে পেশেন্ট কনফিউজড হয়ে যায়, পেশেন্ট ইলেকট্রোলাইট ইমব্যালেন্স ডেভেলপ করতে পারে। ইলেকট্রোলাইট ইমব্যালেন্স থেকে কনফিউশন হতে পারে, খিঁচুনি হতে পারে, বমি হতে পারে, এদের হার্ট রেট অনেক বেড়ে যায়, তারপরে আপনার শ্বাসকষ্ট হতে পারে, এমনকি অজ্ঞানও হয়ে যেতে পারে। বিরূপ প্রকৃতির সাথে লড়াই করে বেঁচে থাকাটাই এখন বড় চ্যালেঞ্জ। তাই তো হিট স্ট্রোকের মতো বড় বিপর্যয় এড়াতে বেশি বেশি পানি পান করা এবং একটানা রোদে কাজ না করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তবে
পানি ও বিভিন্ন শরবত পানের ক্ষেত্রে যথেষ্ট সাবধান হওয়া উচিত বলে মত চিকিৎসকদের, কারণ এই গরমে পানিবাহিত রোগও বেড়ে যায়। পেশেন্টটাকে অতি দ্রুত ছায়ায় নিয়ে যেতে হবে। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। যাচ্ছি পরের প্রসঙ্গে। বাণিজ্য, বিনিয়োগ ও নিরাপত্তা সহযোগিতা নিয়ে একমত বাংলাদেশ ও তুরস্ক। সেই লক্ষ্যে প্রতিরক্ষা শিল্পে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বিকাশের পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। শুক্রবার রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ সফরে বৃহস্পতিবার রাতে ঢাকায় আসেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। শুক্রবার সকালে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন তিনি। পরে এক যৌথ সংবাদ সম্মেলনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী প্রতিরক্ষা শিল্পে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বিকাশের পদক্ষেপ জোরদারের বার্তা দেন। বলেন, দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় তাঁর দেশ। আমরা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক, আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যে সহযোগিতা এবং আঞ্চলিক ও বৈশ্বিক ঘটনাবলী নিয়ে আলোচনা করেছি। আমাদের দীর্ঘস্থায়ী অংশীদারিত্বকে শক্তিশালী এবং দূরদর্শী মাত্রায় নিয়ে যাওয়ার চেষ্টা অব্যাহত রাখছি। বিশেষ করে প্রতিরক্ষা শিল্পে আমাদের সহযোগিতা বিকাশের জন্য পদক্ষেপ নেওয়া যেতে পারে। আমরা সেটি পর্যালোচনা করছি। তুরস্কের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে বাংলাদেশ আগ্রহী বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এই জন্য তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব করা হয়েছে। আমরা তুরস্ককে বাংলাদেশের বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলে বড় পরিসরে বিনিয়োগের আহ্বান জানিয়েছি। এছাড়া শিক্ষা ও প্রযুক্তি খাতে দেশটির সহযোগিতা আমরা চেয়েছি। বৈঠক শেষে দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় বিষয়ক একটি সমঝোতা স্মারক সই হয়। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। লালমনিরহাট সীমান্তের 3টি আলাদা পয়েন্ট দিয়ে একযোগে অন্তত 33 জনকে বাংলাদেশে পুষিনের চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে সীমান্তে টহলরত বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। শুক্রবার সকালে জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। বিজিবির মিডিয়া সেল থেকে পাঠানো তথ্য অনুযায়ী পাটগ্রামের 65 বাড়ি সীমান্তে 10 জন, হাতিবান্ধার বড় খাতা সীমান্তে 11 এবং আদিতমারির দীঘলটারি সীমান্তে 12 জন সহ মোট 33 জনকে পুষিনের চেষ্টা করে বিএসএফ। বর্তমানে ওই 33 ব্যক্তি সীমান্তের শূন্য রেখায় অবস্থান করছেন। এছাড়া নওগাঁ সীমান্ত দিয়ে আরও 17 জনকে পুষিনের চেষ্টা করেছে বিএসএফ। অবশ্য বিজিবি এই চেষ্টা প্রতিহত করার পর তারা সীমান্তের নোম্যান্স ল্যান্ডে অবস্থান নেন। অন্যদিকে পঞ্চগড় সদর উপজেলার বড়বাড়ি প্রধানপাড়া গ্রামের সীমান্ত দিয়ে শুক্রবার বেলা 11:30টার দিকে নারী, শিশু সহ 10 জনকে পুষিনের চেষ্টা করে বিএসএফ। সেই চেষ্টাও রুখে দেয় বিজিবি। যে কোনো ধরনের পুষিন ঠেকাতে সতর্ক অবস্থানে থাকার কথা জানানো হয়েছে বিজিবির পক্ষ থেকে। দেশে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশু সহ অন্তত 8 জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় বাস চাপায় একটি অটো ভ্যানের 3 জন যাত্রী নিহত হন। মেঘুল্লা নামক এলাকায় সকাল 6:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় ঢাকা এক্সপ্রেস নামের একটি বাস অটো ভ্যানটিকে চাপা দিলে হতাহতের ঘটনা ঘটে। এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় সুলাইমান শিকদার নামে 5ম শ্রেণীর এক ছাত্র নিহত হয়। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় মা, ছেলে সহ সিএনজি চালিত অটোরিকশার 3 যাত্রী প্রাণ হারান। শুক্রবার সকালে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের 42 শহর এলাকার কুমিল্লা সিলেট মহাসড়কে এই ঘটনা ঘটে। এদিকে মাদারীপুরের কালকিনি পৌরসভা এলাকায় বাস চাপায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রাজধানীর বাজারে ধীরে ধীরে বাড়ছে চালের দাম। বিভিন্ন প্রকারের চালের দাম কেজি প্রতি বেড়েছে অন্তত 3 থেকে 6 টাকা পর্যন্ত। সবজির দাম নিয়েও অভিযোগ জানান ক্রেতারা। বেশিরভাগ সবজির দাম ছুঁয়েছে প্রায় 80 টাকা। কথায় আছে মাছে ভাতে বাঙালি, কিন্তু মাছ তো দূরের কথা, ভাতের যোগান দিতেই হিমশিম অবস্থা নিম্ন ও মধ্যবিত্তের। সাপ্তাহিক ছুটির দিনে শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায় বেড়েছে বেশিরভাগ চালের দাম। প্রতি কেজি 28 চালের দাম বেড়ে 52 টাকায় বিক্রি হচ্ছে। একইভাবে নাজিরশাইল ও মিনিকেট মানভেদে বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকায়। 1 কেজি চাউলে 5 টাকা 6 টাকা বাড়াই দিল, এটা দেখার মতো কেউ নেই। আর একটু কম লেগে তো গরিবের
পক্ষে ভালো হইতো। এখন শুনতেছি আপনার দাম বাড়বে, গাড়ি পায় নাই খাইছে। এক দোকানে 90 টাকা, মানে এইভাবে ভেরিয়েশন হচ্ছে চালের দাম। মৌসুমের সব ধরনের সবজির দামও চড়া। পটল, ঢেঁড়স, বরবটি, ঝিঙ্গে কিংবা ধুন্দল, বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকায়। সেঞ্চুরির পথেও রয়েছে দুই একটির দাম। এখন একটু বাজার বেশি, 50 থেকে 60-এর উপরে কোনো সবজি নেই। পটল হলো 60 টাকা 50 টাকা, পেঁপে হলো 60 70 এরকম। দাম নিলে তো আরো বেশি গরম লেগে গেছে। এখনো পর্যন্ত স্থিতিশীল রয়েছে আলু পেঁয়াজের মূল্য। পেঁয়াজ এখন বর্তমানে 40-45 টাকা করে, আর দেশি রসুন হচ্ছে যে 100 টাকা, খোলাটা 80 টাকা। এখন মনে হচ্ছে একটু সহনীয় পর্যায়ে আছে। ঈদ পরবর্তী সময়ে মাছের বাজারে সরবরাহ ভালো, তবে দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সবচেয়ে বেশি মাছের দাম মোটামুটি কমে আছে, তুলনামূলক স্বাভাবিক আছে। মাংসের মধ্যে গরু 800 এবং খাসি প্রতি কেজি 1250 টাকায় বিক্রি হচ্ছে। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। অনার্স কোর্স পরিচালনায় গুণগত মান পূরণে ব্যর্থ কলেজগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ASM আমানুল্লাহ। রাজধানীর ধানমন্ডিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা ভিত্তিক ও কর্মমুখী শিক্ষায় যুক্ত করতে সারা দেশের 12,000 শিক্ষককে আগে প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানান উপাচার্য। আগামী 7 জুন এই কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন পাঠ্যক্রমে শিক্ষার্থীরা ফ্রিল্যান্সিং, উদ্যোক্তা উন্নয়ন, ডিজিটাল মার্কেটিং, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং ও ডেটা সায়েন্স বিষয়ে প্রশিক্ষণ পাবে। এ বিষয়ে জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এই সময় তিনি আরও বলেন, এরই মধ্যে সারা দেশের কলেজগুলোর তথ্য সংগ্রহ ও মূল্যায়ন চলছে। পরিবেশ ও শিক্ষার মান উন্নত না হলে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষক সংখ্যা বৃদ্ধি করা, ল্যাব ফ্যাসিলিটিস বৃদ্ধি করা, ছেলে মেয়েদের শিক্ষার পরিবেশটাকে এনশিওর করা, সেগুলো কিন্তু কোনো কলেজ করছেন না। সেই অবস্থার পরিপ্রেক্ষিতে বলছি আমরা যে যদি এই কাজগুলা আমরা আবার দেখছি, আবার ইভ্যালুয়েট করছি, যদি দেখা যাচ্ছে যে কোনোভাবেই শুনছেন না, তাহলে আমরা শিক্ষা মন্ত্রণালয়ের সাথে কথা বলে ফার্দার ব্যবস্থা করব। এবারে গ্লো অ্যান্ড লাভলি সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপ 2026। দশ বছর পর নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশের মুখোমুখি হচ্ছে ভারত। স্বাগতিকদের শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্যের বিপরীতে বাংলার মেয়েদের মিশন হ্যাট্রিক শিরোপা ঘরে তোলা। কোনো স্নায়ুচাপে ভুগছে না অতিথি দলটি। সেরাটা নিংড়ে খেলে ট্রফি হাতে দেশে ফিরতে চায় মারিয়া মান্দারা। কাল বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায় শুরু হবে দু দলের মহারণ। ভারতের গোয়া থেকে মোহাম্মদ হাসিবের রিপোর্ট। এক মাকে হারিয়েছেন কদিন হলো। দেশ মাতৃকা দায়বদ্ধতার কারণে শেষবারের মতো দেখা হয়নি মাকে। বুকে পাথর বেঁধে এবার বাংলাদেশকে আরেকটি সম্মান উপহার দেওয়ার লক্ষ্যে অনুশীলনে শিউলি আজিম। মিশন সাফের হ্যাট্রিক শিরোপা জয়। কাজটা অতটা সহজ নয়, তা জানা পুরো দলের। তাই বলে তো হাল ছেড়ে দেওয়া যায় না। ভারতের গোয়া রাজ্যে তপ্ত রোদে নিজেদের সেরাটা নিংড়ে খেলার প্রতিজ্ঞা মারিয়া মান্দা, আনিকা, ঋতুপর্ণাদের। আনিকা, ঋতুপর্ণার পাশাপাশি পুরো দলের সবাই সমান, কোনো বিশেষ কেউ নেই। দল হিসেবেই খেলতে চায় মেয়েরা। ম্যাচের 90 মিনিটের প্রতিটা মুহূর্ত কাজে লাগাতে হবে, এটাই আসল বিষয়। গ্রুপ পর্বে 2 ম্যাচ আর সেমিফাইনাল 3 ম্যাচে করা ভুলগুলো শুধরে নেওয়ার শেষ সুযোগ বাংলার নারীদের। বলিম অ্যাথলেটিক স্টেডিয়ামে তাই ভোরবেলায় ঘাম ঝরানোর অনুশীলনটা করে নিয়েছে পিটার বাটলার শিষ্যরা। সুযোগ পেয়েছি আবার, বিগত দিনে আমরা 2টা সাব জিতেছি, তো তৃতীয়বারের মতো আবার সুযোগ এসেছে। তো সবসময় তো অনেকের সুযোগ থাকে না, তো আসলে এই সুযোগটা পেয়েছি, এটা কাজে লাগানোর জন্যই আমরা সর্বোচ্চ চেষ্টা করে এসেছি, পরিশ্রম করে এসেছি। তো অবশ্যই ফাইনাল ম্যাচে যে আমরা যেন দেশবাসীকে কিছু দিতে পারি বা আমাদের খেলাটাও যেন দেখাতে পারি, তো আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমরা ফাইট করব। প্রতিপক্ষ ভারতও যাচ্ছে হারানো শিরোপা ফিরে পেতে। সেমিতে ঘুরে দাঁড়ানো বাংলাদেশের বিপক্ষে এবার অন্তত সহজ ম্যাচ হবে না, তা ভালো করে জানা তাদের। সবশেষ 2019 সালে নিজেদের 5ম ট্রফি জিতেছিল তারা। এরপরে টানা 2বার বাংলার মেয়েদের শিরোপা উৎসব তাদের দেখতে হয়েছে গ্যালারিতে বসে। বাংলাদেশ দল নিয়ে আমাদের পুরো ধারণা আছে, সেভাবে প্রস্তুতি নিয়েছি। দক্ষিণ এশিয়ায় সেরা হওয়ার লক্ষ্যে জয়ের বিকল্প কিছু ভাবছি না।
2022 এবং 24 সালে সাফের গ্রুপ পর্বে ম্যাচে ভারতকে টপকে সেমিতে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ। এবার ভিন্ন মঞ্চে আরেকবার দক্ষিণ এশিয়ার রানী হওয়া শ্রেষ্ঠত্ব প্রমাণের সুযোগ লাল সবুজ কন্যাদের। হেঁটে চলা এই পথের শেষ হাসিটা হাসবে কে, কার হাতে উঠবে সাফের অষ্টম আসরের শিরোপা? বাংলার মেয়েরা কি পারবে স্বপ্নের হ্যাট্রিক মিশনের শেষটা রাঙাতে, নাকি ভারতের কন্যারা পুনরুদ্ধার করবে সে ট্রফি? তার উত্তর মিলবে জওহরলাল নেহরুর ফতোদা স্টেডিয়ামে। মোহাম্মদ হাসিফ, দীপ্ত স্পোর্টস, গোয়া, ভারত। এর সাথে শেষ করব দীপ্ত সন্ধ্যার সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেবো আরও একবার। এর সাথে শেষ করব দীপ্ত সন্ধ্যার সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। বিশ্ব পরিবেশ দিবসের শব্দ দূষণের প্রতিকার চান নগরবাসী। বিমানবন্দর এলাকা নীরব ঘোষণা ডিএনসিসির। বাণিজ্য, বিনিয়োগ ও নিরাপত্তা সহযোগিতায় একমত বাংলাদেশ ও তুরস্ক, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক। নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল শনিবার সন্ধ্যায়। 10 বছর পর বাংলাদেশের মুখোমুখি হচ্ছে ভারত। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন রাত 11টায়। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।